আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ, কোটা সংস্কার ও হামলাকারীদের শাস্তি দাবিতে বিক্ষোভ। ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে আওয়ামী লীগের নির্দেশনা, রাতে অভিযানের পর থেকে বিএনপি কার্যালয়ে তালা। বাংলাদেশ সহ সারা বিশ্বে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতায় পবিত্র আশুরা পালন, রাজধানীতে শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিল। কবরী আফজাল কাজী আনোয়ারের জন্মদিন ও হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস শুক্রবার, 4 নক্ষত্রকে নিয়ে মাস জুড়ে চ্যানেল আইয়ে নানা আয়োজন। এবং সবুজের সাথেই বাংলাদেশ স্লোগানে বগুড়ার শেরপুরে আশ্রয়ন প্রকল্পে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, আগামী প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করার উদ্যোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করার পর হল ছাড়ছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন কোটা আন্দোলনকারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাকে উপেক্ষা করে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পরে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিবেচনায় শিক্ষার্থীদের বুধবার বেলা 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। নারায়ণগঞ্জ শহরের কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছেন। তারা শহরের 2 নম্বর রেলগেট এলাকা ও চাষাড়া গোল চত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সে সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি জানতে মোস্তফা মল্লিকের কাছে যাব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন? অনেক ধন্যবাদ সামির। সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আসলে এখন এই মুহূর্তে যদিও কোনো মারামারি বা মিছিল নেই, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি খুবই অতিরিক্ত এবং মোবাইল নেটওয়ার্ক একেবারেই নেই, যে কারণে আমি টেলিফোনে আপনার সঙ্গে সংযুক্ত হয়েছি। এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যতগুলো গেট রয়েছে সেগুলো বিজিবি এবং পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রত্যেকটি মোড়ে রাজু ভাস্কর্য, টিএসসি, ভিসি ভবনের আশপাশ, উদয়ন স্কুল, ব্রিটিশ কাউন্সিল সব জায়গাতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। এর আগে সকালবেলা সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে শিক্ষক সমিতি এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা সবাই ছিলেন। এবং সেই সভাটি শেষ করার পরে ভিসিকে কড়া নিরাপত্তায় তার যে বাসভবন, সেই বাসভবনে নিয়ে আসেন এবং এর পরপরই সাধারণ শিক্ষার্থীরা, তাদের হাতে লাঠি ছিল, বেশ ভালোই লাঠি ছিল, বাঁশ ছিল, সেগুলো নিয়ে তারা আসেন এবং ভিসি ভবন সামনে বসে কয়েক ঘন্টা তারা সেখানে অবস্থান করেন। এদিকে এক পর্যায়ে রহমানের সামনে কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয় এবং সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দেন যে আসলে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তারা কোনোভাবেই এটি মানবেন না। কিন্তু পরবর্তীতে যখন গণমাধ্যমে আসতে শুরু করে যে বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে, তার আগে থেকে অবশ্য কোনো শিক্ষার্থী হল ত্যাগ করছিলেন। এই ঘোষণা আসার পরে এখন আমরা দেখেছি রোকেয়া হল থেকে শুরু করে আশেপাশের যত হল রয়েছেন শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছেন। তবে যাওয়ার সময় অনেক শিক্ষার্থী আমাদেরকে বলেছেন যে সবাই বের হচ্ছে না, অনেক শিক্ষার্থী এখনো রয়ে গেছেন। তার আগে সকালে খবর এসেছিল যে বিভিন্ন জায়গায় থেকে ছাত্রলীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদেরকে বের করে দিচ্ছেন, তবে এটা কতটা সত্য সেটা আমরা জানতে পারিনি, এই অর্থে যে আমাদেরকে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং সাজোয়া যান থেকে শুরু করে অন্যান্য পুলিশের যে ভারী অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় আছে। মল্লিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য।
চলমান কোটা আন্দোলনে রংপুরে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকাল 9:15টায় পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে প্রথম জানাজার নামাজ হয়। একই মাঠে দ্বিতীয় জানাজার নামাজ হয় 9:10টায়। জানাজার নামাজে সাইদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু ও স্থানীয়রা অংশ নেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ডক্টর শফিক আশরাফ জানাজার নামাজে অংশ নেন। পরে গ্রামের বাড়ি বাবনপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে আবু সাইদ নিহত হন। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যুর মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায়। দলের যৌথ সভায় এই অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, অস্তিত্বের হুমকি যেখানে সেখানে কোনো আপোষ নয়। ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে দলের সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। নাজিব বেগের রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবারের সংঘর্ষে প্রাণ হারান 6 জন। হাসপাতালে ভর্তি, গুরুতর আহত অনেকেই। সকালে রাজধানীর তেজগাঁওয়ে মহানগর উত্তর দক্ষিণ সহযোগী সংগঠনের নেতাদের সাথে সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সহিংসতার দায় দেন বিএনপি জামায়াতের ওপর। দাবি করেন, সারা দেশ থেকে ক্যাডার এনে বড় নাশকতার পায়তারা করছে বিএনপি। ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার সহিংসতা করে সারা দেশে, বিশেষ করে ঢাকা পরিস্থিতি ঘোলাটে করে, যার ফলে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। হামলার শিকার হলেও ছাত্রলীগকেই দায় দেয়া হচ্ছে দাবি করে সংকট মোকাবেলায় নেতাকর্মীদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছে, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলনের কর্মসূচি বিএনপি জামাত নির্ধারণ করে দিচ্ছে। সমুদ্রের ওপার থেকে তারেক জিয়া বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে। কিভাবে নির্দেশ দিচ্ছে? কোটা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ার জন্য এবং তড়িৎ ঢুকে পড়ার জন্য। সুতরাং এগুলো প্রমাণ করে তোমরা যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছো, তোমাদের এই বিষয়টি তোমাদের হাতে নাই। সরকার সাধারণ শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। চ্যানেল আই, ঢাকা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। সকাল থেকেই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়। কে বা কারা তালা লাগিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে ফিতা দিয়ে ঘিরে দিয়েছে সিআইডির ক্রাইম সিন বিভাগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারদিকে অবস্থান করছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি আশপাশে অতিরিক্ত পুলিশের উপস্থিত দেখা গেছে। সকাল থেকে বিএনপি কার্যালয়ে কোনো নেতাকর্মী আসেননি। বাংলাদেশ সহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং নানা আনুষ্ঠানিকতায় 10ই মুহররম পবিত্র আশুরা পালন করছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করেছেন শিয়া মতাবলম্বীরা। চকর মালিথার রিপোর্ট। পৃথিবীর শুরু থেকেই মুহররমের 10 তারিখ তাৎপর্যপূর্ণ এবং পুণ্যময়। মুসলিম বিশ্বের দিনটি আশুরা নামেও পরিচিত। ইসলাম ধর্ম অনুযায়ী হাজারো নবী রাসূলের দোয়া এদিন কবুল করেছিলেন আল্লাহ তাআলা। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 61 হিজরির এই দিন ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ঘটে শোকাবহ ঘটনা। তার প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জিহাদে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন। পবিত্র আশুরায় নফল নামাজ ও রোজা সহ ইবাদত করেন সারা বিশ্বের মুসলমানরা। শিয়া মতাবলম্বী মুসলমানরা রাজধানীর হোসেনি দালান, লালবাগ, আজিমপুর এবং মোহাম্মদপুর থেকে বর্ণাঢ্য তাজিয়া শোভাযাত্রা বের করে। তাজিয়া মিছিল নিরাপদ এবং নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শান্তিপূর্ণ এই শোভাযাত্রা জুড়ে ছিল শোকের মাতম। ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাস মুহররম, আর আশুরার দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন। তবে আশুরার মূল শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং পুরো দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে বগুড়ার শেরপুরে আয়রা আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচিতে আশ্রয়ন প্রকল্প ছাড়াও সড়কের পাশে ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রৌফ জালালের তথ্য, ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে এবারও দেশ জুড়ে ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি করছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বগুড়া জেলায় শেরপুর আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ লাগাচ্ছি, এই গাছ অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে। সুতরাং গাছ একটি বিশাল উপকারী উপাদান, যা কিন্তু আমাদের এই বর্ষায় আমাদের জোরে সোরে লাগাতে হবে সারা বাংলাদেশ ব্যাপী। শুধু বগুড়ায় নয়, সারা বাংলাদেশে কিন্তু এই কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাংলাদেশটা ভালো থাকবে এবং এই যে উষ্ণতা, এই উষ্ণতারও কিন্তু প্রশমিত হবে। তাহলে আসুন সবাই মিলে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিই। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের মহতী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। পাশাপাশি এমন কর্মসূচিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা নতুন করে আবার গাছ গেড়ে আমরা ভারসাম্য রক্ষা এবং সারাদিন ব্যাপী ৫ নং মির্জাপুর ইউনিয়নে আমরা গাছ অনেক জায়গায় গাছ গাড়ার কাজ চলে যাচ্ছে। তাল গাছ, আম গাছ আর নারিকেল গাছ সহ বিভিন্ন ঔষধি বনজ ফলজ গাছ কিন্তু আমরা রোপণ করার কার্যক্রম গ্রহণ করেছি। নিজেদের বসত ভিটায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি দেখে এবং গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শেরপুরের আয়রা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। এই গাছ লাগানোতে আমাকে উপকার হবে। এই ফল ধরলে আমরা খাবো এবং এই গাছ আমাদের অনেক উপকার করবে। প্রকৃতি ও জীবন কর্তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী করতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলছে আয়োজকরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। 19 জুলাই জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা কবরী, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের জন্মদিন। বিশিষ্ট কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবসও 19 জুলাই। দিনটিকে ঘিরে নানা আয়োজনের পাশাপাশি এই 4 নক্ষত্রকে নিয়ে জুলাই মাস জুড়েই বিশেষ অনুষ্ঠান প্রচার হচ্ছে চ্যানেল আইয়ে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাকি আক্তার। বিশেষ দিন মানেই চ্যানেল আই। চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত প্রয়াত নায়িকা কবরী, জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং খ্যাতনামা সাহিত্যিক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের জন্মদিন এবং কথার জাদুঘর ও নির্মাণের কারিগর হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস। চ্যানেল আইয়ের পর্দায় 19 জুলাই থাকছে বিশেষ আয়োজন। দীর্ঘ 6 দশক ধরে চলচ্চিত্র দর্শকদের মোহিত করে রাখা কবরীকে নিয়ে বিশিষ্ট সাংবাদিক আব্দুর রহমানের উপস্থাপনায় মোহময়ী কবরী অনুষ্ঠানটি প্রচার হবে 18 জুলাই দিবাগত রাত 12টা 30 19 জুলাই থাকছে সকাল 7টা 30 চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে সকাল শুরুর বিশেষ অনুষ্ঠান। এছাড়া জুলাই মাসের প্রতি বৃহস্পতিবার দুপুর
3টা 30 মিনিটে কবরী অভিনীত ও নির্মিত 4টি সিনেমা প্রদর্শনের আয়োজনে 18 জুলাই দেখানো হবে কবরী নির্মিত আয়না এবং 25 জুলাই নারায়ণ ঘোষ মিতা পরিচালিত দ্বীপ নেভেনাই সিনেমাটি। 19 জুলাই জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের জন্মদিনে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে বিকেল 5টা 30 মিনিটে। জুলাই মাসের প্রতি রোববার দুপুর 3টা 5 মিনিটে আফজাল হোসেনের 4টি সিনেমার মধ্যে 21 জুলাই আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত নতুন বউ ও 28 জুলাই আফজাল হোসেন পরিচালিত রাজশাহী রসগোল্লা দেখানো হবে। 19 জুলাই রাত 10টা 30 মিনিটে ইফতিকার মুমিনের প্রযোজনায় কাজী আনোয়ার হোসেনের উপর নির্মিত বিশেষ তথ্যচিত্র প্রচার হবে। কিংবদন্তি কথা সাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস 19 জুলাই দুপুর 2টা 30 মিনিটের টেলিফিল্ম রূপালী রাত্রি দেখানো হবে। 18 জুলাই সন্ধ্যা 6:30টায় রেজাউল করিম কাজলের প্রযোজনায় হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান বহুমাত্রিক হুমায়ুন ও 19 জুলাই রাত 12টা 30 মিনিটে তার সমস্ত সৃষ্ট চরিত্রগুলোকে নিয়ে বিশেষ প্রদর্শনী বিতর্ক বাঙালি মনের দেয়ালে আমারই প্রতিধ্বনি প্রচার হবে। হুমায়ুন আহমেদের স্মরণে চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পীদের পরিবেশনায় হুমায়ুন আহমেদের গান তো থাকছেই। জুলাই মাসের প্রতি শনিবার দুপুর 3টা 5 মিনিটে নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদের সিনেমার মধ্যে 20 জুলাই চন্দ্রকথা ও 27 জুলাই দুই দুয়ারি দেখানো হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সংবাদের রিপোর্ট জেনে নিচ্ছি বিরতি, আর বিরতির পর আবারও আমন্ত্রণ। সোনালী লাইফ ইন্স্যুরেন্স দখলের ষড়যন্ত্র হচ্ছে, আর এর নেপথ্যে কলকাঠি নাড়ছেন নিয়ন্ত্রক সংস্থা IDRA নিযুক্ত প্রশাসক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল SM ফেরদৌস। সংবাদ সম্মেলনে এই অভিযোগ করলেন শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানিটির কর্মীরা। তারা বলেন, এর মধ্যে প্রশাসকের অযাচিত হস্তক্ষেপে বরখাস্ত হওয়া 17 জনই উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফেরত পেয়েছেন। এখন অপেক্ষা প্রশাসকের বিদায়ের। রিজভি নওয়াজের রিপোর্ট। অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক নিয়োগ দিয়েছিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ কর্মীদের। প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে যান কর্মীরা। এই কোম্পানিকে ব্যর্থ কোম্পানি হিসাবে রূপ দেওয়া এবং মালিকানা পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগে প্রকাশ। সোনালী লাইফের সকলের আশঙ্কা, যা উল্লেখিত প্রশাসক শুধুমাত্র বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের একক প্রচেষ্টায় ইচ্ছায় করে যাচ্ছেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। কর্মীদের শঙ্কা, সোনালী লাইফ দখল হয়ে যেতে পারে। আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সফলতার গল্পকে একটি ব্যর্থতার এবং পরিকল্পিতভাবে ধ্বংসের পরিকল্পনা নিয়েছেন, সেটিও আজকে আপনাদের সামনে আমাদেরও জানার প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিকজ অফ দ্যাট, যেখানে অ্যাকাউন্টস রিলেটেড তথ্যের মধ্যে আমাদের এখন যেটিকে লাইফ ফান্ড, একটু আগে যেটি বলছিলেন আপনারা, যে লাইফ ফান্ড, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্ট্যাটুটরি অডিট অনুযায়ী 2023-এর আমাদের লাইফ ফান্ড আছে 749 কোটি প্লাস মাইনাস। আর আমাদের বিনিয়োগ, যেটিকে আমরা বলি ইনভেস্টমেন্ট, সেটি 600 কোটি প্লাস আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার ভোর 5টায় প্রশাসকের ব্যক্তিগত সহকারীরা সোনালী লাইফ ভবন থেকে ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীদের কাছে ধরা পড়েন। পরে রামপুরা থানা পুলিশের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে জয় ব্যানানা সিল্ক সিটি সংবাদ। রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দিয়েছে অন্বেষণে বাংলাদেশ। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহিন আক্তার রেনি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। বিভাগীয় পর্যায়ে 5 ক্যাটাগরিতে 5 জন জয়িতাকে সনদপত্র, ক্রেস্ট, উত্তরীয় ও সম্মানীর অর্থ দেয়া হয়।
নিটোল টাটা কৃষি সংবাদ। ঐতিহ্য ফেরাতে যশোরে 1 কোটি খেজুর গাছের চারা সৃজন কর্মসূচি শুরু করেছে যশোর জেলা প্রশাসন। এই অঞ্চলের খেজুর গুড় জিআই সনদ স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে জেলার অভয়নগর উপজেলার মালোপাড়ায় 4.5 একর সরকারি খাস জমিতে 1000 খেজুর চারা রোপণ করা হয়েছে। প্রকৃতি সংবাদ। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে বাঁচাতে সারা দেশে 52 লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে কৃষক লীগ। গাজীপুর মহানগরের বালিয়াডি এলাকায় মহানগর কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীদের গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। মহানগর কৃষক লীগের সভাপতি কাউন্সিলর হেলাল উদ্দিনের সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি আকবর আলী চৌধুরী ও সদস্য সচিব মাকসুদুল ইসলাম সহ গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও মহানগর কৃষক লীগের নেতাকর্মীরা। 1984 সাল থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বৃক্ষ মানুষকে খাদ্য দেয়, পুষ্টি দেয়, অক্সিজেন দেয়। সর্বোপরি আজকের যে বৈশ্বিক জলবায়ুর প্রভাব থেকে বাংলাদেশকে জলোচ্ছ্বাস, বন্যা, তীব্র তাপদাহ থেকে রক্ষা করতে গাছের কোনো বিকল্প বন্ধু নাই। তাই এই অকৃত্রিম বন্ধু গাছ লাগানোর জন্য বাংলাদেশ কৃষক লীগ এবার 52 লক্ষ গাছ লাগাবে। আসুন সবাইকে আমরা আহ্বান জানাই, নিজে বাঁচাই, দেশকে বাঁচাই এবং পরিবেশকে বাঁচাই। এবারে খেলার খবর।